বিএনপির বাজেট পরিকল্পনা বা বিএনপি সরকারের যে বাজেট, এটা পুরোপুরি ব্যর্থ হতে যাচ্ছে, আমাদের চোখের সামনে ব্যর্থ হতে যাচ্ছে। এটা বুঝতে বড় কোনো অর্থনীতিবিদ হওয়ার দরকার নেই, আপনি সাধারণ মানুষ, আপনি বুঝবেন। এই যে বাজেট করেছে, এই খাতে এই কয় টাকা, অমুক তমুক, বাজেট কিন্তু কাগজে কলমে অনেক সুন্দর বাজেট। আপনি যদি অন পেপার বাজেট বিশ্লেষণ করেন, ধন্যবাদ দিতে হবে যে না, এখানে সবসময় আমরা দেখেছি যে বাজেটের পর বিভিন্ন পণ্যের দাম বাড়ে, জনগণের উপর একটু চাপ পড়ে, এই ভয়টাই বেশি ছিল। যেখানে ভয়াবহ একটা অবস্থা, সেখানে বিএনপি কি না কি করে, কিন্তু না, বাজেটে কোনো কিছুর দাম বাড়েনি, কারণ জনগণের সাথে, সাধারণ মানুষের সাথে, গরিবদের সাথে সম্পৃক্ত যত দ্রব্য সামগ্রী আছে, রোগীদের সাথে সম্পর্কিত সবকিছুর দাম কমেছে, কিছু পারবে না। তো এটাকে গরিব মারার বাজেট যারা বলছে, এরা না বুঝে বলছে। জামাতের কিছু কিছু অবুঝ লোক বলছে যে গরিব মারা বাজেট। বাজেট গরিব মারার বাজেট না, বাজেটের সমস্যাটাকে দেখেন। আমি তো বলি এটা হচ্ছে বালের বাজেট, কোনো বাজেটই না, এ তো বাস্তবায়নযোগ্যই না। আপনি জাস্ট লোক দেখানো একটা বাজেট পরিকল্পনা, এটা বাস্তবায়ন আপনারা করবেনই না, করতে পারবেনই না। অলিক কল্পনা বিলাস। প্রথম কথা হচ্ছে, সবচেয়ে অলিক যে বিষয়টা, রাজস্ব আদায়ের যে লক্ষ্যমাত্রা, ওটা পৃথিবী উল্টে গেলেও পারবে না। এর মানে এই বাজেট ভুয়া। যেমন আমি আপনাকে বোঝাই সহজ ভাষায়, যেমন আপনি বললেন যে আমি সামনের মাসে টাকা পাবো, সেই টাকা দিয়ে তোমারে এই দেবো সেই দেবো ইত্যাদি ইত্যাদি। স্ত্রীকে বললেন যে তোমার শাড়ি গহনা কিনে দেবে, কিন্তু আপনি তো সামনের মাসে টাকাই পাবেন না, স্ত্রীকে দিবেন কিভাবে? এর মানে স্ত্রীর সাথে মিথ্যা বলছেন। তো সরকার যে বলছে আমি বাজেটের এই এই করবো সেই করব, ভালো কাজ করব, আপনার তো টাকাই পাবেন না, আপনি ভালো কাজ করবেন কিভাবে? বাটপারি করেন, আপনি প্রতারণা। নাম্বার ওয়ান। দ্বিতীয় হচ্ছে, আমি এই বাজেটের একটা বিশেষ নীতি পর্যালোচনা করব, যেটা কতটা হাস্যকর আপনারা খুব সহজে বুঝবেন, এতে অর্থনীতিবিদ হওয়ার কোনো প্রয়োজন নেই। নীতিটা হচ্ছে, যেমন এখানে এখানে দরকার ছিল, সমস্ত অর্থনীতিবিদ আগেই বলেছে যে এখন দরকার ছিল একটা ব্যয় সংকোচনমূলক একটা টাইট একটা বাজেট, যে আমাদের ঘুরে দাঁড়ানোর বাজেট দরকার। এখানে উচ্চাভিলাষী কিছু করার সুযোগ আমাদের নাই, মেগা প্রজেক্ট এগুলো কিছুই সুযোগ নেই আমাদের। সব জায়গায় কম খরচ হবে এবং সুশাসন প্রতিষ্ঠিত হবে, রাজস্ব ধীরে ধীরে বাড়াবো, এবং যে কয় টাকা বাজেট ওইটার জন্য অক্ষরে অক্ষরে বাস্তবায়নে কোনো ফাইজলামি চলবে না। জাস্ট ঘুরে দাঁড়ানোর বাজেট দরকার ছিল, একটা টাইট বাজেট যেটাকে বলা হয়। কিন্তু না, তা তারা করেনি, একটা মেগা বাজেট করেছে, যে বাজেট বাস্তবায়নের জন্য। এখন আপনি ব্যয় সংকোচন নীতি অনুসরণ করা বাংলাদেশের জন্য এখন ওয়াজিব যে অবস্থা, যে না, সব জায়গায় খরচ কমাতে হবে, কিন্তু সেখানে আপনি করলেন কি, পে স্কেল ডিক্লেয়ার করে দিলেন 1 জুলাই থেকে কার্যকর। মানে হাজার হাজার কোটি টাকা সরকারি কর্মকর্তাদের বেতন ডাবল, 1.5 গুণ পর্যন্ত হয়ে যাবে, ডাবল হয়ে যাবে। এতে দ্রব্যমূল্যের ভয়াবহ ঊর্ধ্বগতি হবে। সরকারি কর্মকর্তাদের বেতন বাড়বে, কিন্তু অন্য কারো বেতন বাড়বে না। এই যে সরকারি কর্মকর্তাদের বেতন এখন দ্বিগুণ করা অলমোস্ট, এইটা এই মুহূর্তে যে কোনো অর্থনীতিবিদ বলবেন যেটা একটা ফালতু সিদ্ধান্ত হয়েছে। এই মুহূর্তে বাংলাদেশের এই ভঙ্গুর এই পরিস্থিতিতে বিএনপি সরকারই তো বলে যে অর্থনীতি ভঙ্গুর অবস্থায়, তো ভঙ্গুর পরিস্থিতিতে আপনি সরকারি কর্মকর্তাদের বেতন, সমস্ত সরকারি কর্মকর্তাদের বেতন ডাবল করে দিলেন, এটা হলো? কিন্তু করেছে। আবার এটা কোন দর্শন থেকে করেছে? বাজেটের বা এগুলো একটা দর্শন আছে, যেখানে বাংলাদেশের সুশাসন নেই, দুর্নীতি, সব জায়গায় দুর্নীতি। 1 টাকার কাজ করতে লাগে 100 টাকা, কারণ এরা লুটপাট করে খায়, সরকারি কর্মকর্তারা ভাগযোগ করে খায়। বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি, দুর্নীতি মানে সরকারি সব সেক্টরে দুর্নীতি। সেখানে আপনি বেতন বাড়িয়েছেন কোন দর্শন থেকে? আমির খসরু মাহমুদ চৌধুরী বাজেট উত্তর সংবাদ সম্মেলনে বলছেন, সরকারি কর্মকর্তাদের আয় বাড়লে নিশ্চয়ই দুর্নীতিও কমবে। এর মানে আমাদের দেশের এখন প্রধান সমস্যা হচ্ছে দুর্নীতি। এই বাজেট হওয়ার কথা ছিল, বা বাজেট সবচেয়ে ভালো হতো যদি দুর্নীতি ঠেকানোর বাজেট হতো, যে না, দুর্নীতি করার কোনো সুযোগ দিব না, এটা আমরা সংস্কারের বাজেট, সংস্কার করে দুর্নীতি মুক্ত করে একটা শক্তিশালী প্রতিষ্ঠান বা প্রাতিষ্ঠানিক অবকাঠামো তৈরি করব, সবকিছু রেডি করব, তারপর আগামী বছর একটু বড় বাজেট করব, যাতে বাজেট দিলেই বাস্তবায়ন হয়। এইসব বাজেটটা যদি বাস্তবায়ন হয় না, তার একটা বড় উদাহরণ, যেমন স্বাস্থ্য খাতে ভালো বাজেট রাখা হয়েছে, খুশি। স্বাস্থ্য খাতের নাজুক অবস্থা, এখন হসপিটালে জায়গা নেই, সব হসপিটালে বেড ডাবল করা হবে, ধরে নিলাম অনেক টাকা দিয়েছে, এই টাকা দিয়ে করা যায়। 500 সজ্জার হাসপাতাল 100 সজ্জা বানাবে, 1000 সজ্জা বানাবেন, 50 সজ্জারটা 100 সজ্জা বানাবেন, 100 সজ্জারটা 200 সজ্জা বানাবেন। এই জন্য নতুন বিল্ডিং দরকার। ওকে,
এখন নতুন বিল্ডিং এর জন্য নতুন জায়গা দরকার, বাজেট তো দিয়েছে, কিন্তু দেখবেন যে এই আমাদের সমস্যা সমাধান করবে? দেখবেন যে জমি অধিগ্রহণ, তারপরে নতুন বিল্ডিং এর টেন্ডার হতে হতে 2 বছর লাগবে। তাহলে এবছর যে বাজেটে এই টাকা দিয়েছে, এটা তো আমরা বাজেট 1 বছরের মধ্যে তো এটার এটার এই যে ইঞ্জিনিয়ার যে ডিজাইন করবে ওই ডিজাইনই হবে না। বুঝতে পারছেন তো? আপনি যে সুফল এই বাজেট দিয়ে যে পাবেন না, দিন শেষে বছর শেষে দেখা যাবে যে না, এগুলো হয় নাই, হবে, কাজ শুরু হয়েছে বা পাস হয়েছে প্ল্যান, কিন্তু আমাদের হিসাব তো 1 বছর আমরা কি পাবো? তবে 1 বছর এই ফাও বাজেটে লোক দেখানো এত টাকা এখানে না দিয়ে বরং এমন ব্যবস্থা করতেন যে না, আমাদের সিস্টেমটা ডেভেলপ করতে হবে এভাবে যাতে একটা খাতে বাজেট দিলে ওটা মুহূর্তের মধ্যে শুরু করা যায়। যেমন চীনে, আমেরিকায়, ইংল্যান্ডে বা উন্নত দেশে যদি বলেন যে না, অমুক জায়গায় একটা হসপিটাল 500 শয্যা, ওইটা 1000 শয্যা বাড়ানো যাবে, এরা আগামীকাল সকাল থেকে তারা কাজ শুরু করে দিতে পারবে। এদের প্রতিষ্ঠান এভাবে ডেভেলপ করেছে। আর বাংলাদেশে বিভিন্ন জায়গা থেকে ফাইল যেতে 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 কারে নিয়োগ দেবে, কোন জায়গায় পিডি হিসাবে, এগুলো হিসাব করতে 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 1 বছর শেষ, জমি অধিগ্রহণে 2 বছর। বুঝতে পারছেন? এইসব ফাজলামি চলছে। এর মানে বাজেট তো বাস্তবায়নযোগ্য না। সেই জায়গায় বিএনপির যে চিন্তা দর্শন, যে সরকারি কর্মকর্তাদের আয় বাড়লে নিশ্চয়ই দুর্নীতি কমবে, দুর্নীতি কমানো, এটাই হচ্ছে দুর্নীতি কমানো, প্রাতিষ্ঠানিক স্বাভাবিকীকরণ, গতিশীলতা, এটাই আমাদের এখন মূল চ্যালেঞ্জ। আর এইগুলোর কারণে, দুর্নীতি এবং প্রাতিষ্ঠানিক অব্যবস্থাপনার কারণে আমাদের বাজেট মূল্যহীন। এই জন্য আমি বলেছি বালের বাজেট, কারণ এই বাজেট দিয়ে তো কিছুই হয় না, কাজই তো হয় না। আপনি অর্থ বরাদ্দ করেন, কিন্তু অর্থটা কাজে লাগাবে এটা তো স্টার্টই করা যায় না, আমাদের তো সেই প্রাতিষ্ঠানিক অবকাঠামোই নাই। এখন এই জায়গায় এই যে চিন্তা যে বেতন বাড়ালে দুর্নীতি কমবে, এর চাইতে কোনো ফালতু চিন্তা আছে? বেতন বাড়লে দুর্নীতি কমবে? বাংলাদেশে যার যত বেশি বেতন, এ দুর্নীতি বেশি করে। মানে যত আছে তত চায়, যত পায় তত চায়, চাওয়ার কোনো শেষ নাই। এখানে সমস্যা হল নৈতিকতায়। সমস্যা হচ্ছে দুর্নীতি করে পার পাওয়া যায়, আইনের শাসন নাই, দুর্নীতিবাজদের বিচার নাই। এস আলম সবচেয়ে বেশি দুর্নীতি বাংলাদেশে যারা করেছে, যেমন এস আলম এবং বেক্সিমকো, এই দুইটা গ্রুপ, সালমান ইকরাম, এরা সবচেয়ে বড় জুলুম করেছে। অথচ এদের টাকা হচ্ছে আনলিমিটেড। এরা এইসব ছোটখাটো কোনো খয়রাতিতে সরকারি চাকরি করে না। এরা ডিসি গিরি, সচিবগিরি, কেরানিগিরি করতে যায় না। এরা ওইরকম কয়েক লক্ষ ডিসি সচিবের যে বেতন, ওইটা তারা মুহূর্তের মধ্যে খরচ করতে পারে। তারপরও তারাই সবচেয়ে বেশি দুর্নীতি করে। অতএব এটা টাকার অভাবে বেতন কম এই কারণে দুর্নীতি করে, এই কথাটা ঠিক না। পুলিশের আইজিপির তো বেতন অনেক, আইজিপি বেশি দুর্নীতি করে, সেই বেনজিরের কথা মনে আছে না? অতএব বেতন বাড়ালে দুর্নীতি কমবে, এটা একটা ফালতু কথা। বেতন একটা যৌক্তিক কারণে বাড়ানো দরকার একটা সময় পর পর, কিন্তু বেতন বাড়ালে দুর্নীতি কমবে না। দুর্নীতি কমবে, আইনি কাঠামো থাকতে হবে, যে চাইলেও সে দুর্নীতি করতে পারবে না, করলে তার চাকরি শেষ। বেতন বাড়িয়ে দুর্নীতি কমানো যায় না। আপনি এইটা করেন পালে। আর সবচেয়ে বড় যে মেকানিজম দুর্নীতি কমানো, এটা হচ্ছে জামাত শিবিরের হাতে, সমাধান জামাত শিবিরের হাতে। সেটা হচ্ছে নৈতিক শিক্ষা, ট্রেনিং। যেমন জামাতের লোকজন কেউ দুর্নীতি করে না, করবে না। আপনি জামাতপন্থীদেরকে সচিব টচিব বিভিন্ন জায়গায় বসেন, বেতন না পেলেও দুর্নীতি করেন। শাহ আব্দুল হান্নান কোরবানি দিতে পারতো না, কিন্তু দুর্নীতি করতো না। জামাত শাহ আব্দুল হান্নান তৈরি করে। এটি হচ্ছে আসল সমাধান।